আসসালামু আলাইকুম, আদাব। গত প্রায় সপ্তাহখানেক উপর থেকে এখনো পর্যন্ত তার দেশ চলছে। আলোচনার বিষয় ছিল সোশ্যাল মিডিয়া, ভারতীয় মিডিয়া এবং সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া, বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়া, সংবাদপত্র এবং সাধারণ মানুষ সহ বিভিন্ন টক শো, বিভিন্ন আলোচনা। যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব পাচ্ছিল সেটি হচ্ছে মোদির সাথে ইউনূসের বৈঠক। প্রথম দিকে এই গত 5ই আগস্টের পর থেকেই আমরা জানি ইউনূস সরকার মুখে অনেক বড় বড় কথা বললেও, যে অনেক উপদেষ্টা চোখে চোখ রেখে কথা বলবো আর ভারতকে ছাড় দেওয়া হবে না বললেও, ভারতের প্রধানমন্ত্রীর সাথে একটা বৈঠকের জন্য আপ্রাণ চেষ্টা করে আসছিল। পাশাপাশি তারা গত ডিসেম্বরে বঙ্গবন্ধু কন্যাকে দেশে ফেরানোর জন্য একটা চিঠিও দিয়েছিল। যাই হোক, শেষ পর্যন্ত চন্দ্রের দেখা পাওয়া গেল। অর্থাৎ শেষ পর্যন্ত মোদির সাথে থাইল্যান্ডের রাজধানীতে একটি বিমস্টেকের সম্মেলনে একটি সাইড বৈঠক হয়েছে। সাইড বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, অবৈধ অনির্বাচিত সরকার প্রধান ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী মোদির মধ্যে একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকের নানা দিক নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। কে লাভবান হলো, কে লাভবান হলেন না, কে জয়ী হলেন আলোচনায়, কে হলো না, এই হিসাব মিলাতে ব্যস্ত সবাই। আমি এইসব বিষয়ে আমি পরিষ্কার কথা বলতে চাই। আমি একটি সামাজিক ফেসবুকে একটি পোস্ট আমি দিয়েছি যে ভারত বাংলাদেশ এটি প্রতিবেশী রাষ্ট্রদিকে এবং দীর্ঘ সীমান্ত রেখা আমাদের রয়েছে, এবং মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদেরকে সহযোগিতা করেছে সব কিছু দিয়ে, এবং তাদের প্রায় 12,000-এর মতো সেনাবাহিনী সেই যুদ্ধে শহীদ হয়েছে, নিহত হয়েছে। সুতরাং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে ভারতের একটা নিবিড় সম্পর্ক, অর্থাৎ বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে ভারতের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। যেহেতু প্রতিবেশী দুই রাষ্ট্র, সরকার প্রধান যেই হোক না কেন, তাদের মধ্যে আলোচনা হতেই পারে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, কারণ সমস্যা থাকবে, সমাধান হবে। প্রশ্ন হচ্ছে এইখানে গরজটা কার? গরজটা ছিল আমাদের, ভারতের না। কারণ ভারত, আমি স্বীকার করি না করে, সব দিক দিয়ে আমাদের চেয়ে অনেক বড় রাষ্ট্র, অনেকটা বৃহৎ শক্তিশালী দেশ, বিশেষ করে এই উপমহাদেশে, অস্ত্রের দিকে, অর্থের দিকে, জনবলের দিকে এবং আয়তনের দিকে। সুতরাং ভারতকে আমরা চোখে চোখ রেখে কথা বললেই হয়ে যায় না, পারি না, পাকিস্তানও পারে না। প্রথমত আসি, যারা মনে করেন ভারতের সাথে মোদির বৈঠক, এই যে আলোচনা হচ্ছে, আমি যে জিনিসটা ক্লিয়ার করতে চাই, ভারত যে জিনিসটার উপর সবসময় জোর দেবে আমার বিবেচনায়, যে ভারতে বাংলাদেশে যে সরকার ক্ষমতায় থাকলে বা যে দল ক্ষমতায় থাকলে তাদের স্বার্থ সংরক্ষিত হবে। প্রথম স্বার্থটা কি? তাদের সীমান্তটা নিরাপদ থাকতে হবে। নিরাপত্তার প্রয়োজন। প্লাস পার্শ্ববর্তী যে 7 সিস্টার বলা হয় সহ রাজ্যগুলোতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত না হয়, কোনো বিচ্ছিন্নতাবাদী কেউ গোষ্ঠী মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, পার্শ্ববর্তী রাষ্ট্রের সহযোগিতায়, সেইটা ভারতকে বিবেচনায় নিতে হবে প্রথম। কারণ ভারত তার নিরাপত্তার বিষয়টি চিন্তা করবে। এরপরে আছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধে ভারতের যে আবেগ জড়িত আছে, ইনভলভমেন্ট। মুক্তিযুদ্ধের পরাজয় মানে ভারতেরও পরাজয়, শুধু বাঙালির পরাজয়, ভারতের পরাজয়। ভারত
আমাদের পাশে দাঁড়িয়েছে, যুদ্ধ করেছে এবং পাকিস্তানকে পরাজিত করেছে। এইটা তাদের একটা গৌরবের বিষয়। মুক্তিযুদ্ধের চেতনা যদি ভুলণ্ঠিত হয়, ভারতও অপমানিত হয়। তৃতীয় হচ্ছে, আমাদের কিছু স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, পানি বন্টন চুক্তি, আরো অনেক কিছু আছে। সেই বিষয়গুলো ভারত সাধারণ মীমাংসা করতে হবে। সুতরাং চোখে চোখ রেখে কথা বললে ভারতের সাথে আমরা পারবো না। সবচেয়ে বড় বিষয় যেটা আমি বললাম, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ইউক্রেন আক্রমণে রাশিয়াকে উদ্বুদ্ধ করেছে, বাধ্য করেছে। হচ্ছে ইউক্রেনের দুইটি প্রদেশ, লুহান্স এবং দানেস্ক, যাকে ডনবাস এরিয়া বলা হয়, সেই এলাকায় রুশ ভাষাভাষী লোকজন বসবাস করে। তাদের উপরে ইউক্রেন শাসক গোষ্ঠী নির্যাতন চালায়। ইউক্রেনবাসী আদিবাসী যারা, তারা নির্যাতন চালায়। তারা সেখানে সেকেন্ড সিটিজেন, সেইটা ভারত মেনে নিতে পারে না। একইভাবে বাংলাদেশে যে সংখ্যালঘুরা বসবাস করে, বিশেষ করে সনাতন ধর্মীরা, তাদের আত্মীয় স্বজন সবাই ভারতে আছে। ভারতের সংখ্যাগরিষ্ঠ হচ্ছে সনাতনীরা। সুতরাং যখনই বাংলাদেশে কোনো সংখ্যালঘিষ্ঠ নিগৃহীত হয়, নির্যাতনের শিকার হয়, সেটা ভারতের রাজনীতিতে প্রভাব ফেলে, ভারতের রাজনীতিকে প্রভাবিত করে। সুতরাং ভারত এটাকে ইগনোর করতে পারে না। সুতরাং সব মিলিয়ে এই দুই দেশের মধ্যে সম্পর্কটা উন্নত হওয়া প্রয়োজন, ভারতের স্বার্থে এবং বাংলাদেশের স্বার্থে। প্রশ্ন হচ্ছে, এই যে বললাম, ভারত দেখবে কে তার স্বার্থ সমুন্নত রাখছে, স্বার্থ সংরক্ষণ করছে। আর বাংলাদেশও সেই বিষয়টি দেখবে। বাংলাদেশ তার স্বার্থ সংরক্ষণের বিষয়টি চিন্তা করবে, সে দেখবে কার দ্বারা সংগঠিত হবে। তবে ভারতের সাথে বাংলাদেশ সংঘর্ষে যেতে পারবে না, যাওয়ার চিন্তা করা উচিত না। সুতরাং এইটা নিয়ে কোনো এত লাফালাফি কথা বলার কোনো প্রয়োজন নেই। মোদির সাথে ইউনূসের বৈঠক হয়েছে, আবার হবে, তাতে কিছু যায় আসে না। ভারত তার পররাষ্ট্রনীতি এবং সীমান্ত নীতি, আভ্যন্তরীণ রাজনীতি পরিবর্তন করবে না, কারণ তারা তাদের স্বার্থটা দেখবে। এখন প্রশ্ন, এই ইউনূস এবং মোদির মধ্যে যে বৈঠকটা হলো, সে বৈঠকে এই যে আমি কথাগুলো বললাম, তিস্তা চুক্তি, গঙ্গার পানি, সীমান্ত বিষয়, তার সংখ্যালঘু বিষয়, এইগুলা বিষয় ছাড়া বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও যে বিষয়টি বিশেষভাবে উনি উত্থাপন করেছেন, সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ হাসিনার প্রত্যার্পণ। অর্থাৎ বাংলাদেশ সরকার চাচ্ছে, যারা ডিসেম্বরে একটা চিঠি দিয়েছিল বলে ভারতকে, তারা মোদিকে স্মরণ করিয়ে দেন এবং তার কোনো উত্তর পেলেন না। সেটাই তিনি জানতে চান, যেটা আমি বুঝতে পেরেছি। ভারতের পক্ষ থেকে আমার মনে হয় না, এবং সে ইঙ্গিতও পাওয়া যায়নি, মোদি কোনো ধরনের উত্তর দিয়েছেন, হা না বলেছেন। বাংলাদেশ সরকার কেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায়? এনে ফাঁসিয়ায় বিচারের সম্মুখীন করবে, ফাঁসি দিবে। এইটা যদি ভারত করত, ভারত যদি তাকে সমর্থন করত, তাহলে ভারত প্রথমেই শেখ হাসিনাকে দেশে আশ্রয় দিত না। শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং প্রধানমন্ত্রীর প্রটোকলে বারবার তারা উল্লেখ করেছে, শেখ হাসিনাকে সসম্মানে রেখেছে বঙ্গবন্ধুর কন্যা। শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে, মন্ত্রী এমপিকে তারা আশ্রয় দিয়েছে। সুতরাং ইউনূস চাইলেই শেখ হাসিনাকে তারা ফেরত দিবে, হাস্যকর বিষয়। যেখানে নিশ্চিত শেখ হাসিনা আসা মানে, এই মুহূর্তে সরকারের মাধ্যমে আসা মানে জেলে যাওয়া, বিচার হওয়া, এবং এই যে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে শেখ হাসিনার বিচার করা, ফাঁসি নিশ্চিত করা। সেইটা ভারত হতে দিতে পারে না। আবার এইটাও সত্য, ভারত
আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দিবে না। ভারত যেটা করতে পারে সেটা হচ্ছে আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশ নিতে পারে, একটা মোটামুটি একটা লেভেল প্লেইং ফিল্ড হয়, সেই ব্যবস্থা করার জন্য আন্তর্জাতিক প্রেশার এবং নিজেদের প্রেশার রাখতে পারে, যাতে বিচার শেখ হাসিনার যে বিচারগুলো চলছে সেগুলো যদি স্বচ্ছ হয় তার ব্যাপারে প্রভাব বিস্তার করতে পারে। কিন্তু ভারত আপনাকে এসে ক্ষমতায় বসিয়ে দিবে অথবা সেনাবাহিনী আমাদের ক্ষমতায় বসিয়ে দিবে, সেই চিন্তা করাটা আহাম্মকি। ভারত আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণে আমি নিশ্চিত, নির্বাচনে ভারত এবং আন্তর্জাতিক শক্তি আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপ এবং জাতিসংঘ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করবে, এটা আমি নিশ্চিত। কিন্তু এই নির্বাচনে আওয়ামী লীগকে জিততে হবে আওয়ামী লীগের শক্তি বলে, জনগণের শক্তি বলে। সুতরাং যারা ভাবছেন ভারত আমাদের বসিয়ে দিবে তারাও যেমন আহাম্মক, যারা ভাবছেন ভারত শেখ হাসিনাকে মোদির দাবি অনুযায়ী ফিরিয়ে দিবে তারাও আহাম্মক। কোনোটাই হবে না। বরং আমি যে কথাটি বলতে চাচ্ছি, আওয়ামী লীগকে দলকে সংগঠিত করতে হবে, নেতাদেরকে ফিরতে হবে, এলাকায় যেতে হবে, কর্মীদেরকে নিয়ে রাস্তায় নামতে হবে, দুয়ারে দুয়ারে যেতে হবে এবং নির্বাচনের মাধ্যমে অথবা যদি কোনোভাবে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটানো যায়, অথবা নির্বাচনের মাধ্যমে যদি আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করতে পারে, অথবা যদি বিরোধী দল আসন নিশ্চিতভাবে নিতে পারে, তাহলে শেখ হাসিনা সসম্মানে ফিরবেন। চাইলে এই সরকার শেখ হাসিনাকে জেলে নিতে পারবে না, এই সরকারই তো থাকবে না। সুতরাং পরিষ্কার কথা, শেখ হাসিনা ফিরবেন, আর ফেরার ব্যবস্থাটা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে প্রস্তুত করতে হবে, নেতাদেরকে মাঠে নামতে হবে এবং শেখ হাসিনা অবশ্যই সসম্মানে ফিরবেন বাংলাদেশের একজন সরকার প্রধান হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে আগামীতে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।